গত 18 ডিসেম্বর 2024 তার একজন জ্বলন্ত সাক্ষী আমাদের ডান পাশে আছেন। আর কত সাথী যে আহত হয়েছেন তার কোনো সুনির্দিষ্ট হিসাব আমরা দিতে পারছি না, কারণ প্রাথমিকভাবে আমরা সাথীদেরকে ভর্তি করিয়েছিলাম টঙ্গী মেডিকেল হসপিটালে। সেখানে আমাদের সাথীরা তাদেরকে যখন নিয়ে গেলেন ফিরে আসতে পারেননি। সেখান থেকে জহির নামে আমাদের এক সাথী গুম হয়েছেন। বহু সাথীকে তারা নতুনভাবে সেখানে আক্রমণ করেছে, হামলা করেছে, আহত করেছে। তাদের খোঁজ নিতে যে আবার আমরা যাব এই সাহসটুকু আমরা এখনও পাইনি। আমরা জানি না কতজন সাথী চিকিৎসাহীনভাবে সেই হসপিটালে পড়ে আছেন। তারপরে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আমাদের এক সাথী আহত হয়েছেন। ওনাকে দেখার জন্য মহিদুল নামে এক সাথী গিয়েছিলেন। এটা আপনারা দেখেছেন মিডিয়াতে, যে তাকে কিভাবে জোর করে 2 হাত ধরে সিএনজিতে করে নিয়ে যাওয়া হয়েছে। আজকে প্রায় 1.5 দিন মহিদুলের কোনো খোঁজ পাওয়া যায়নি, অথচ তার পুরা ডিটেলস তাকে যখন ধরে নিয়ে যায়, তাকে যখন গুম করা হয় সেটা মিডিয়াতে আসছে। এবং সাভারে মার্কাজুল উলুম আশ-শরিয়া মাদ্রাসার একজন ছাত্র, তাকে ভর্তি করা হয়েছিল ঢাকা মেডিকেল কলেজে। সেখানে একজন তার অ্যাটেন্ডেন্স ছিলেন, অ্যাটেন্ডেন্সকে এমনভাবে আহত করা হয়েছে যে দ্রুত পুলিশ এসে তাকে পুলিশের হেফাজতে নিয়ে গিয়েছে। যে চিকিৎসকরা সেই ছাত্রকে চিকিৎসা দিচ্ছিলেন তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, যদি আপনারা এই ছাত্রের চিকিৎসা দেন তাহলে আপনাদেরকে আমরা দেখে নেব। চিকিৎসা আমরা পাচ্ছি না। উত্তরার বহুত প্রাইভেট হসপিটালে আমাদের সাথীরা চিকিৎসাধীন আছেন। আমরা সাহস পাচ্ছি না যে সেখানে গিয়ে আমরা খোঁজখবর নেব আমাদের সাথীদের। এই হচ্ছে বর্তমান অবস্থা। ঢাকা মেডিকেল কলেজের ঘটনা জানার সাথে সাথে আমরা সাংবাদিকদেরকে পাঠিয়েছি। আমাদের সাংবাদিকদেরকে সেখানে আহত করা হয়েছে যে আপনারা তাদের খবর কেন প্রচার করতেছেন, আপনারা দেখেন না যে আমরা নিহত হয়েছি। প্রকৃত তথ্য যখন আমরা যাচাই করতে গেলাম, তারা বারবার দাবি করছেন আমাদের 3 জন নিহত হয়েছে, 3 জন নিহত হয়েছে, 3 জন নিহত হয়েছে। আপনারা দেখলেন মাত্র একজনের জানাজা ওনারা পড়াতে পেরেছেন কাকরেলে, বাকি 2 জনকে পারলেন না কেন? কারণ তাদের ফ্যামিলি এসে তাদেরকে নিয়ে গেছে যে ওনারা জুবায়েরপন্থী ছিলেন না, জুবায়েরপন্থীরা ওনাদের জানাজা পড়ালে তাদের দাবি করে এই লাশ নিয়ে রাজনীতি করবে। আমরা লাশের রাজনীতি চাই না, আমরা আমাদের নিজেদের এলাকায় নিয়ে তার জানাজা পড়াবো। এটা কেন হলো? তাদের মিথ্যাচারের কারণে। এই জন্য স্পষ্ট করে বলতে চাই, সরকার ভূমিকা হওয়া উচিত ছিল সরকারের দুষ্টের দমন এবং শিষ্টের লালন, কিন্তু আমরা দেখছি প্রশাসনের ভূমিকা হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা শান্তিতে বিশ্বাসী, অহিংস কাজে বিশ্বাসী। দাওয়াত তাবলীগের সাথীরা কখনো মোকাবেলায় যায় না। তাদেরকে কেউ ক্ষতি করলেও তারা মুখ বুজে চলে আসে, প্রতিহত করে না। এইটাকে যদি আপনারা দুর্বলতা মনে করেন তাহলে পরিস্থিতি হবে পিঠ দেয়ালে ঠেকে যাওয়া বিড়ালের মতো। আমাদের সকল শান্তির আহ্বানকে তারা উপেক্ষা করে তারা তুরাগ নদীকে রক্তের বন্যায় ভাসিয়ে দিতে চেয়েছে। এরপর গত 2 দিন আগের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনারা জেনেছেন, যে মূলত ওই পক্ষ থেকে আমাদেরকে এই পারে এসে পশ্চিম পারে এসে উস্কানি দেওয়ার ফলে এই ঘটনার সৃষ্টি হয়েছে। তো যেটাই হয়েছে, আমরা প্রশাসনকে অনেক আগে থেকে আহ্বান করেছিলাম যে এই মাঠ যেহেতু সরকারের, এটা সরকারের নিয়ন্ত্রণে রাখা হোক। মূলত প্রশাসন যদি আগে থেকেই এই মাঠটাকে তাদের নিয়ন্ত্রণে রাখতো, আমরা মনে করি যে এই ঘটনা আজকে ঘটতো না। আমরা 10 দিন ধরে লক্ষ্য করেছি, আমাদের প্রশাসনের ভাইয়েরা অনেক চেষ্টা করেছেন তারা মাঠকে খালি করার জন্য, তাদেরকে এখান থেকে বের করে দেওয়ার জন্য, কিন্তু তারা কোনোভাবেই তাদের দাবি মানেননি। এখন আপনারা যে প্রশ্ন করেছেন যে তারা এখনও মাঠে অবস্থান করছে, আমরা বলবো আমরা আমাদের প্রশাসনের প্রতি যথেষ্ট পরিমাণ আস্থা রাখি এবং তাদের আন্তরিকতা আমরা নিজেরা দেখেছি যে তারা কতটা আন্তরিক। আমরা মনে করি যে বাংলাদেশ প্রশাসন এখনও এতটা দুর্বল না যে যে কোনো পক্ষ বা যে কোনো উগ্রবাদী মহল তাদেরকে উগ্রবাদী বা কোনো দাবি জোর করে মানাতে পারে। আমরা মনে করি বাংলাদেশ প্রশাসন এখনও এতটা দুর্বল না। আমরা প্রশাসনের মাধ্যমে এই যাবৎকাল পর্যন্ত এগিয়েছি। আমরা সামনেও প্রশাসন নিজেরা বলেছে যে মাঠ তাদের নিয়ন্ত্রণে থাকবে। আমরা আশা করছি প্রশাসন তাদের নির্দিষ্ট লোকদের মাধ্যমে, পুলিশের মাধ্যমে বা র্যাব, আর্মি ফোর্সের মাধ্যমে প্রশাসন এই মাঠটাকে তাদের নিয়ন্ত্রণেই রাখবে। উভয় পক্ষের এই মাঠের মধ্যে সমান অধিকার প্রশাসন নিশ্চিত করবে। এই ব্যাপারে আমরা প্রশাসনের প্রতি আস্থাশীল।